হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ ২০২৬ মাধ্যমিক ছাত্রছাত্রীরা। আজকে আমি আলোচনা করব এবিটিএ ২০২৫-২৬ টেস্ট পেপারের ১২০ থেকে ১২২ পেজের সমস্ত ভূগোল কোশ্চেন। প্রথমত যেসব এমসিকিউ ভিত্তিক কোশ্চেনগুলি আছে বিভাগ ক-তে। ১ নম্বর কোশ্চেন, কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে ভারাহি নদীতে। অপশান গ হবে। একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে আর্ক বালিয়াড়ি। অপশান ঘ হবে। ইনসোলেশন তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চলে। অপশান খ হবে। ফ্রান্সের রোন উপত্যকায় প্রভাবিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল, অর্থাৎ অপশান ঘ হবে। ১.৫ যে কোশ্চেন আছে, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো আগুলহা স্রোত, অর্থাৎ অপশান ক হবে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যে স্তরে, সেটাকে বলা হয় কি মেসোস্ফিয়ার স্তর, অর্থাৎ অপশান খ হবে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো কি, অর্থাৎ মিথেন হবে, অপশান ঘ। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কি, কাঞ্চনজঙ্ঘা হবে, অর্থাৎ অপশান ঘ হবে। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো কি, প্যাংগং, অর্থাৎ অপশান গ হবে, প্যাংগং। ভারতের উত্তরতম স্থানটি হলো কি, ইন্দিরা কল, অর্থাৎ অপশান ঘ হবে। যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ রয়েছে সেটি হলো অপশান খ, মহানদী। ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হলো কোনটি, মুম্বাই বন্দর হবে, অর্থাৎ অপশান ঘ হবে, পশ্চিম উপকূলে। দক্ষিণ ভারতের বাজরার অপর নাম কি, চোলাম বলা হয়, অর্থাৎ অপশান গ হবে। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি, IRS, অর্থাৎ অপশান গ হবে। এবার বিভাগ ক্ষয়ে, অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ করার কথা বলা হয়েছে। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ, এটা অশুদ্ধ হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়, এটাও অশুদ্ধ হবে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, অর্থাৎ এটাও অশুদ্ধ হবে। পারদ জল দূষণ প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটাও অশুদ্ধ হবে। ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ হবে, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এটা একটা প্রাইমারি অ্যাক্টিভিটি বা প্রাথমিক কর্মকাজ। মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা শুদ্ধ হবে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF মানে হলো সংরক্ষিত বনভূমি, এটা অশুদ্ধ হবে। RF এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেশন ফ্যাক্টর বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। এবার 2.2-তে যেটা আছে, শূন্যস্থান পূরণের কথা বলেছে। দ্য ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয় কাকে, নরওয়েকে। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, ধোঁয়াশা। মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়, অ্যান্সার হবে ভারত মহাসাগরে। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে অ্যারোসোল বলে। নেক্সট পেজে দেখো, বরদই ছিলা ড্যাশ ঋতুতে দেখা যায়, বসন্ত ঋতুতে দেখা যায়, অ্যান্সার বসন্ত ঋতু। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো ড্যাশ, অ্যান্সার হবে অ্যাস্ট্রম। তারপর ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লো স্পেস শিল্পকেন্দ্রটি গড়ে উঠছে, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে। একটি বা দুটি 2.3-তে একটি বা দুটি শব্দের মধ্যে উত্তর দাও। যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলার আগে এই 2.4-এর বাম দিক ডান দিক মেলানটা একটু দেখে নাও। ফার্স্টে আছে চিকমাগালুরু, যেটা হবে কফি গবেষণা, যেটা আমার কর্ণাটক রাজ্যে অবস্থিত। তারপরে আছে মালনাদ দেখা যায় পাহাড়ি অঞ্চলে, মালনাদ দেখা যায় বিশেষ করে। তারপর দিল্লি এখানে সেল হবে, অর্থাৎ সেল অবস্থিত দিল্লিতে। লখনৌর সঙ্গে কী হবে, ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌতে আছে। এবারে 2.3 যে কোশ্চেনগুলা এক কথায় উত্তর দাও বা একটি দুটি শব্দে উত্তর দাও, সেগুলো দেখে নাও। শিব বালিয়াড়ি কি নামকরণ কে করেছেন, ভূমিরূপ বিজ্ঞানী বার্গনল্ড শিব বালিয়াড়ির নামকরণ করেন। প্রতিভ ঘূর্ণাবাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন, প্রতিভ ঘূর্ণাবাত যেটাকে অ্যান্টি সাইক্লোন বলা হয়, শব্দটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত আবহাওয়াবিদ ও পরিসংখ্যানবিদ স্যার ফ্রান্সিস গ্যালটন। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয়,
অ্যান্সার হবে উষ্ণ সমুদ্র স্রোত। ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হলো কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পোড়ানোর পর উৎপন্ন এক ধরনের সূক্ষ্ম গুঁড়ো উপজাত বা বর্জ্য পদার্থ, যা অনেকটা ছাইয়ের মতো দেখতে এবং সিলিকা, অ্যালুমিনা, লোহা, ক্যালসিয়ামের মতো উপাদান দিয়ে তৈরি হয়। এটি নিষ্কাশন গ্যাসের সাথে উড়ে যায় বলে একে ফ্লাই অ্যাশ বলা হয় এবং সিমেন্ট, কংক্রিট, ইট ও রাস্তা নির্মাণ কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা পরিবেশভাবেও উপকারী। অর্থাৎ এইটার যে ব্যবহারটা যে হয়ে যাচ্ছে তার জন্য পরিবেশগতভাবে উপকারী। নেক্সট যেটা আছে, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া। গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট বালিয়াড়িকে কি বলে? গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট বালিয়াড়িগুলিকে স্থানীয়ভাবে ভুর বলা হয়, যা মূলত বালুকাময় ও স্থান পরিবর্তনশীল বালিয়াড়ি। অর্থাৎ এগুলোকে চলন্ত বালিয়াড়ি অনেক সময় বলা হয়, স্থান পরিবর্তন করতে থাকে। কোন বায়ুপ্রবাহ দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত? হারমাট্টানকে বলা হয় দ্য ডক্টরস উইন্ড। নেক্সট যে কোশ্চেনটা আছে 3.1 অর্থাৎ বিভাগ গয়ে ড্রামলিন কি? ড্রামলিন হলো হিমবাহ দ্বারা গঠিত একটি ডিম্বাকৃতি বা নৌকার মতো দেখতে পাহাড়ের মতো ভূমিরূপ বা উল্টানো নৌকার মতো দেখতে যাকে বলা হয়, যা সাধারণত বালি, পলি, নুড়ি ও শিলার মিশ্রণে তৈরি হয় এবং হিমবাহের প্রবাহের দিকে সারিবদ্ধভাবে থাকে, যার চওড়া অংশটি বরফের উৎসের দিকে এবং সরু অংশটি বরফের গতির দিকে মুখ করে থাকে। এর বৈশিষ্ট্য দেওয়া আছে, আকৃতি দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো বা অর্ধেক ডোবানো ডিমের মতো হয়। গঠন দেওয়া আছে, হিমবাহের দ্বারা বাহিত নুড়ি, বালি, কাদা ও শিলার মিশ্রণ তৈরি, যেটাকে গ্লেসিয়াল ড্রিফট বলা হয়। অর্থাৎ হিমবাহের মানে হিমবাহের কি বলবো, হিমবাহ যেখানে জমা হতে থাকে, ড্রিফট হচ্ছে এখানে। এর দিক কি? এর দীর্ঘ অক্ষটি হিমবাহের প্রবাহের দিক নির্দেশ করে। অংশ কি? ড্রামলিনের চওড়া ও ভোঁতা অংশটি বরফের উৎসের দিকে এবং সরু ও ঢালু অংশটি বরফের গতির দিকে থাকে। চওড়া অংশটি যেখান থেকে ভাঙছে বা ভেঙে আসছে সেটা বরফের দিকে থাকে এবং সামনের দিকটা যে এগিয়ে যাচ্ছে সেটা সরু থাকে। সমষ্টি কি? অসংখ্য ড্রামলিং একসঙ্গে গড়ে উঠলে পুরো অঞ্চলটি দেখতে ডিমের ঝুড়ির মতো লাগে বলে তাকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি বলে। বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি কাকে বলে? ড্রামলিনকে বলে। শর্ট কোশ্চেনের কাজ দেবে। উদাহরণ আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, উইসকনসিন ও নিউ ইয়র্ক অঞ্চলে ড্রামলিন দেখা যায়। অথবা কোশ্চেন যেটা আছে, নগ্নিভবন কি? নগ্নিভবন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূপৃষ্ঠে উন্মুক্ত শিলাস্তর আবহাওয়া বিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে চূর্ণ বিচূর্ণ অপসারিত হয়। এই প্রক্রিয়ায় শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে উন্মুক্ত হয়, আবহাওয়া বিকার শিলাকে দুর্বল করে দেয়। ক্ষয়ভবন আলগা উপাদানগুলিকে সরিয়ে দেয় এবং পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণ শক্তির টানে উপাদানগুলিকে নিম্ন ঢালে নামিয়ে আনে। এই সম্মিলিত ক্রিয়া ভূমিরূপকে সমতল করে এবং শিলাকে নগ্ন বা অনাবৃত করে তোলে। অর্থাৎ একটা শিলার উপরের স্তরটা ক্ষয় হওয়ার পরে আবার নিচের শিলার স্তরটা উন্মুক্ত হয়, যেটাকে নগ্নিভবন বলছে। নগ্নিভবন প্রক্রিয়ার পরে আবার ক্ষয় হয়, আবার নিচের শিলার স্তরটা আসে, এই প্রক্রিয়াটাকেই নগ্নিভবন বলে এক কথায়। আইটিসিজেড কি? আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যার পুরো নাম। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড হলো নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে বিস্তৃত একটি কাল্পনিক নিম্নচাপ বলয়। এই অঞ্চল উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয়। এই মিলনস্থানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকে এবং পরিচালন প্রক্রিয়ার কারণে প্রচুর মেঘ ও বৃষ্টিপাত হয়। নেক্সট যেটা অথবা কোশ্চেন আছে আইটিসিজেটের, বান ডাক কি? বা যাকে ইংলিশে বলা হয় টাইডাল বোর। ভরা কটালের সময় যখন সমুদ্রের জল দ্রুত গতিতে নদীর মধ্যে প্রবেশ করে তখন ভাটার স্রোতের বাধার ফলে জোয়ারের জল আরও বেশি ফুলে ফেঁপে ওঠে এবং খাড়া দেওয়ালের মতো আকার ধারণ করে। এইভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসকে জোয়ারি বান বলা হয়। নদীতে এই বান প্রবেশের সময় গর্জনের মতো শব্দ শোনা যায়, এই কারণে একে বান ডাক বলা হয়। এই ধরনের বান পশ্চিমবঙ্গের হুগলি নদীতে, সুন্দরবন নদীগুলিতে দেখা যায়। এবার 3.3 যে কোশ্চেন আছে, বজ্রের পুনর্ব্যবহার, তার রিসাইকেলিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা ওয়েস্টেজ। বজ্রের পুনর্ব্যবহার বলতে বোঝায় বর্জ্য পদার্থগুলিকে সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্য বা উপকরণে রূপান্তরিত করা, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা যায়। এটি পরিবেশগত স্থায়িত্ব এবং সম্পদ সংরক্ষণের একটি মূল উপাদান।
নেক্সট যেটা অথবার কোশ্চেন আছে, পৌর বর্জ্য কি? অর্থাৎ পৌর বর্জ্য বলতে সেই সমস্ত বর্জ্যকে বোঝায় যা পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা সংগ্রহ এবং শোধন করা হয়। এই বর্জ্য মূলত বাড়িঘর থেকে উৎপন্ন হয়, তবে দোকানপাট, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য জনস্থান থেকেও অনুরূপ বর্জ্য অন্তর্ভুক্ত থাকে। এই বর্জ্যের মধ্যে প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্র থাকে, যেমন খাবার, শাকসবজি, অবশিষ্টাংশ, যেটা আমাদের মেনলি মিউনিসিপ্যালিটি থেকে এসে বাড়ি বাড়ি থেকে নিয়ে যায়। কাগজ, কার্ডবোর্ড হতে পারে, প্লাস্টিক, কাঁচ ও ধাতব পদার্থ হতে পারে, পোশাক ও আসবাবপত্র হতে পারে, বাগানের আবর্জনা হতে পারে, রাস্তা ঝাড়ু দেওয়ার ফলে উৎপন্ন বর্জ্য হতে পারে ইত্যাদি। পৌর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্য সংগ্রহ, পরিবহন এবং সঠিক নিষ্কাশন পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট যে কোশ্চেন আছে, ধাপ চাষের গুরুত্ব বলেছে। ধাপ চাষ আমরা জানি, ধাপ চাষের গুরুত্ব হলো ধাপ চাষ বা সোপান চাষকে বলা হয়, বা ইংলিশে যাকে ট্রেস ফার্মিং বলা হয়, যা পাহাড় বা পর্বতের ঢাল কেটে করা হয় এবং মাটির ক্ষয় রোধ করে ফসল চাষের একটি কার্যকর পদ্ধতি। এর প্রধান গুরুত্বগুলি নিম্নরূপ: কী কী হয়? মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অর্থাৎ পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করার ফলে বৃষ্টির জল দ্রুত বেগে নিচের দিকে প্রবাহিত হতে পারে না। এর ফলে জলের গতিবেগ কমে যায় এবং মাটি ক্ষয় রোধ হয়। আর জল সংরক্ষণ করা যায় এর মাধ্যমে। ধাপগুলিতে জল ধরে রাখা সম্ভব হয়, যা শুষ্ক আবহাওয়ায় ফসলের জন্য আর্দ্রতা নিশ্চিত করে এবং সেচের সহায়তা করে থাকে। কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করা যায়, অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে অনেকটা জায়গা তৈরি করে চাষ করা যায়। এই পদ্ধতির মাধ্যমে পাহাড়ের ঢালু জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা যায়, যা কার্যকরভাবে কৃষি জমির পরিমাণ বাড়ায়। অর্থনৈতিক সুবিধা এর একটা আছে, মাটির উর্বরতা রক্ষা করা যায়, জল সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ায়, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করে তোলে। কিছু পয়েন্ট লিখবে, এই পয়েন্টগুলোর মধ্যে সবগুলা লেখার দরকার নেই, 2 নম্বরের যেহেতু কোশ্চেন। এর অথবা যে কোশ্চেনটা আছে এবার দেখো, কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা হলো এমন একটি অবস্থা যখন কোনো দেশের প্রাপ্ত সম্পদ, ভূমি, প্রযুক্তি এবং উৎপাদন শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য হলো, যাকে ইংলিশে অপটিমাম পপুলেশন বলে, জমির উৎপাদনশীলতা ও সম্পদের উপর নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে গতিশীল সময়ে প্রযুক্তির উন্নতির সাথে পরিবর্তনশীল। 3 নম্বরে অর্থনৈতিক উন্নয়ন জীবনযাত্রার মান নির্ধারণে সাহায্য করে। 4 নম্বরে এটি জনসংখ্যা ও সম্পদের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ যেহেতু 2 নম্বরের কোশ্চেন, ফার্স্টে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা কী সেটা লিখবে, দিয়ে দুটো আরও বৈশিষ্ট্য দেবে। বাট সবগুলা পড়ে রাখবে, বড় কোশ্চেন হলে লিখতে সুবিধা হবে। জিআইএস কি? 3.5 এর কোশ্চেন। জিআইএস এর ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রযুক্তি, যা স্থানিক বা ভৌগোলিক ডেটা যেমন মানচিত্র, জনসংখ্যা, পরিবেশ তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং উপস্থাপনের কাজে ব্যবহৃত হয়। জিআইএস এর কাজ কি? ডেটা সংগ্রহ, বিশ্লেষণ। জিআইএস ভৌগোলিক উপাত্ত যেমন ভূমির ব্যবহার, নদ-নদী, রাস্তার অবস্থান সংগ্রহ করে এবং সেগুলিকে বিশ্লেষণ করতে সাহায্য করে। মানচিত্র তৈরি করতে সাহায্য করে, কার্টোগ্রাফি ক্ষেত্রে এটি উন্নত মানের মানচিত্র তৈরি, ভূপ্রকৃতি বিশ্লেষণে ব্যবহৃত হয়। স্থানিক বিশ্লেষণ বা স্পেশাল অ্যানালাইসিস করতে, যেমন একটি ডেটার ভৌগোলিক সম্পর্ক, কোন নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার ঘনত্ব বা দূষণের মাত্রা বিশ্লেষণ করা যায় এর সাহায্যে। ব্যবহারের ক্ষেত্র কি? নগর ও গ্রামীণ পরিকল্পনা করা যায় এর মাধ্যমে। রাস্তা, ইউটিলিটি বা নতুন অবকাঠামো কোথায় তৈরি করা উচিত তা নির্ধারণে জিআইএস ইউজ করা হয়ে থাকে। পরিবেশ ব্যবস্থাপনায় ইউজ করা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তন, বন উজাড় বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বুঝতে ও মোকাবিলা করতে। সম্পদ ব্যবস্থাপনায় ইউজ করা হয়ে থাকে, জলসম্পদ, কৃষি বা পরিবহন নেটওয়ার্ক পরিচালনা করতে। এই কোশ্চেনটা পড়ে রাখবে, এটা বড় কোশ্চেনও আসতে পারে, অতএব এটা পড়ে রাখবে জিআইএস কি, পুরোটাই পড়ে রাখবে। এবারে অথবা কোশ্চেন যেটা আছে, জিও স্টেশনারি উপগ্রহ। আমরা জানি কৃত্রিম উপগ্রহ 2 রকমের হয়, একটা সানসিনক্রোনাস, একটা জিও স্টেশনারি। জিও স্টেশনারি উপগ্রহটা কি? জিও স্টেশনারি উপগ্রহ হলো এমন একটি কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের প্রায় 35,786 কিলোমিটার উপরে এমন একটি কক্ষপথে ঘোরে যার আবর্তনকাল 24 ঘন্টা। পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তনকালের ফলে পৃথিবী থেকে দেখলে এটিকে আকাশের একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির বলে মনে হয়, যা যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ ও টিভি সম্প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে জিও স্টেশনারি
উপগ্রহের ব্যবহারটা কি? যেটা মূলত হচ্ছে যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ ও টিভি সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্ষপথ কি? নিরক্ষীয় রেখার উপরে প্রায় ৩৫,৭৮৬ কিমি উচ্চতায় অবস্থিত। আবর্তনকাল ২৪ ঘন্টা, যা পৃথিবীর আহ্নিক গতির সমান। এর গতি কি? পৃথিবীর ঘূর্ণনের একই দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী থেকে দেখলে এটিকে একই জায়গায় স্থির থেকে যায়, এর প্রধান বৈশিষ্ট্য। এর ব্যবহার যেগুলো পড়লে, টেলিভিশন সম্প্রচার বা টিভি ব্রডকাস্টিং, আবহাওয়া পূর্বাভাস, ওয়েদার ফোরকাস্টিং আর পর্যবেক্ষণ নজরদারি সার্ভেইলেন্সের কাজে লাগে। জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য কি? জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট আবহবিকার অববাহিকার যেমন নদী অববাহিকার মধ্যে জল, মাটি ও বনভূমির সমন্বিত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা করে ভূমিক্ষয় ও বন্যা খরা প্রতিরোধ করা, ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা এবং পরিবেশ ও সম্পদের সামগ্রিক উন্নয়ন ঘটিয়ে এলাকার স্থিতিশীলতা ও কৃষির উন্নতি সাধন করা। এর মূল উদ্দেশ্যসমূহ কী কী আছে? যেটা হচ্ছে সম্পদের সংরক্ষণে, অর্থাৎ জল সম্পদ, বৃষ্টির জল ও ভূগর্ভস্থ জল, মাটি এবং বনভূমির সুষ্ঠু সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করে, পরিবেশগত ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ ভূমিক্ষয় রোধ করা, বন্যা খরা প্রতিরোধ এবং বাস্তুতন্ত্রের সামগ্রিক উন্নতি ঘটানো, কৃষি ও জীবিকার উন্নয়ন, চাষাবাদ, পশুপালন ওর জন্য জলের যোগান বাড়ানো, কৃষকদের আয় বৃদ্ধি করা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করা, জল ব্যবস্থাপনা, বৃষ্টির জলকে ধরে রাখা ও তার সঠিক ব্যবহার নিশ্চিত করা, যেমন নদী, বাঁধ জল সেচের কাজে লাগানো, সামগ্রিক উন্নয়ন, একটি এলাকার প্রাকৃতিক সম্পদকে একত্রিতভাবে কাজে লাগিয়ে পরিবেশ, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটানো। সংক্ষেপে এটি একটি সামগ্রিক পদ্ধতি যার মাধ্যমে জল বিভাজিকা অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহার করা হয় যাতে তা পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানুষের উপকারে আসে। এটাই জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য। নেক্সট এর অথবা কোশ্চেন আছে কি, তথ্য প্রযুক্তি শিল্প বা ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি যাকে ইংলিশে বলে, সেটি কি? ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি বা তথ্য প্রযুক্তি হলো এমন একটি শিল্প খাত যা কম্পিউটার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং ডিজিটাল ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময়ের কাজে নিয়োজিত হয়। এর ব্যাখ্যা কি? প্রধান উপাদান, এই শিল্পে হার্ডওয়্যার যেমন কম্পিউটার, সার্ভার, সফটওয়্যার যেমন অ্যাপ, ওয়েবসাইট, নেটওয়ার্কিং এবং ডেটাবেস ব্যবস্থাপনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেমে চালাতে যা যা লাগে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান উপাদান। উদ্দেশ্য কি? তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান উদ্দেশ্য হলো তথ্য তৈরি, প্রক্রিয়া, সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রেরণের জন্য কম্পিউটার ও টেলিকমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা। এর গুরুত্ব কি? এটি বিশ্বব্যাপী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন খাতে তথ্য প্রযুক্তি উন্নয়ন সাধন করে। উদাহরণ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার উৎপাদন, আইটি পরিষেবা, ক্লাউড কম্পিউটিং, নিরাপত্তা পরিষেবা এই শিল্পের প্রধান ক্ষেত্র। নেক্সট 4.1 অর্থাৎ বিভাগ ঘয়ের যে কোশ্চেন আছে, বড় কোশ্চেনগুলো। থর মরুভূমির সৃষ্টির কারণ আলোচনা করো। এখানে থর মরুভূমির সৃষ্টির কারণ হচ্ছে আরাবল্লী পর্বতমালার বৃষ্টির ছায়া অঞ্চলের অবস্থান ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ এবং উচ্চ তাপমাত্রা ও নিম্ন আর্দ্রতা হলো থর মরুভূমির সৃষ্টির প্রধান কারণ। এটা ইন্ট্রোডাকশানে দেবে, এইটাই হচ্ছে মেন কারণ। এবারে হচ্ছে ওইগুলাই পয়েন্ট করে দেওয়া আছে। আরাবল্লী পর্বতমালার অবস্থান, যেটা একটু দেখে নেবে। তারপর 2 নম্বর পয়েন্টে আছে বৃষ্টির ছায়া অঞ্চল, দেখে নেবে একটু। 3 নম্বরে আছে নিম্ন আর্দ্রতা, ওইটা একটু দেখে নেবে ডিসকাস করে। নেক্সট যেটা আছে অথবা কোশ্চেন, ক্রান্তীয় চিরহরিত ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য করো। বিষয়গুলো যেগুলো আছে, বৃষ্টিপাত, কত বৃষ্টিপাত লাগে কোন বনভূমির জন্য বা কোন উদ্ভিদের জন্য। 2 নম্বরে যেটা আছে পাতার স্থায়িত্ব, কোন পাতা কতদিন থাকে, অর্থাৎ চিরসবুজের ক্ষেত্রে সবসময় থাকবে কিন্তু পর্ণমোচীর ক্ষেত্রে বছরে একবার পাতা ঝরে যায়। বনের ঘনত্ব দেওয়া আছে, চিরহরিত যেহেতু পাতা ঝরে না তাই সেটা খুব ঘন বন হয়, আর পর্ণমোচী যেহেতু পাতা ঝরে তাই এতটা ঘন হয় না। নেক্সট 4.2 এর কোশ্চেন আছে পরিবেশের উপর বজ্রের প্রভাব লেখো। অ্যান্সার যেটা দেওয়া আছে দেখে নাও একটু। পরিবেশের উপর বজ্রের প্রভাবগুলি হলো বায়ু, জল ও মাটি দূষণ, জনস্বাস্থ্যের ক্ষতি এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করা। মানে বজ্র এগুলা হচ্ছে পরিবেশের ভারসাম্যটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। পরিবেশের উপর বজ্রের প্রধান প্রভাবগুলি নিম্নরূপ। 1 নম্বরে যেটা আছে বায়ু দূষণ আছে, 2 নম্বরে আছে জল দূষণ আছে, 3 নম্বরে আছে মৃত্তিকা বা মাটি দূষণ আছে, 4 নম্বরে মানবদেহে প্রবেশ করতে জনস্বাস্থ্যের উপর প্রভাব, অর্থাৎ মানবদেহের উপর প্রভাব। 5 নম্বরে যেটা আছে বাস্তুতন্ত্রের ক্ষতি।
এই পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্ট পয়েন্ট করে একটু দেখে নেবে ভালো করে। এর অথবা কোশ্চেন আছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো, অর্থাৎ 3R পদ্ধতি আছে, আর এছাড়াও কম্পোস্টিং আছে, ল্যান্ডফিল আছে, ইনসিনারেশন আছে। তা 3R পদ্ধতি আমরা জানি, রিডিউস, রিইউজ, রিসাইকেল। যেটা বর্জ্য ব্যবস্থাপনা 3R পদ্ধতি, অর্থাৎ বর্জ্য কমানো, রিডিউস, পুনর্ব্যবহার, রিইউজ, আর হচ্ছে পুনর্ব্যবহার যেটা সেটা রিসাইকেল। আর একটা আছে কম্পোস্টিং আছে, আর একটা আছে ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং, আর একটা আছে দহন বা ইনসিনেরেশন। অর্থাৎ পয়েন্ট দেখেই মোটামুটি মানেগুলো বোঝা যাচ্ছে, তাও একটু ডিসকাসে পড়ে নেবে। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। নেক্সট 4.3-তে এটা আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিভিন্ন স্কেল উল্লেখ করো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিভিন্ন স্কেল, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সাধারণত মাঝারি থেকে বৃহৎ স্কেলে তৈরি হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু সাধারণ স্কেল নিচে উল্লেখ করা হলো। 1:50,000, অর্থাৎ 1:50,000। এটি একটি সাধারণ মাঝারি স্কেল যা বিস্তারিত ভৌগোলিক বৈশিষ্ট্য দেখানোর জন্য ব্যবহৃত হয়। আরেকটা এটা হয় 1:25,000, অর্থাৎ এটি বৃহৎ স্কেল যা আরও বেশি বিস্তারিত তথ্য এবং ছোট রাস্তা, ভবন, জমির ছোট প্লট দেখানোর জন্য উপযুক্ত বা ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা আছে 1:1,00,000 স্কেল। এটি একটি ছোট স্কেল যা বৃহৎ এলাকা কভার করে এবং কম বিস্তারিত তথ্য দেখানো হয়। নেক্সট যে কোশ্চেনটা আছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য করো। দেখে নাও বিষয়গুলো কী কী, যে উৎস দেখে নেবে কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রকৃতি, মানচিত্রগুলোর প্রকৃতি কেমন, স্কেল, কী ধরনের স্কেল ব্যবহার করা হয়, আর আপডেট, অর্থাৎ মানচিত্র আপডেট করতে সময় লাগে ভূবৈচিত্র্য সূচকে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপে। উপগ্রহ চিত্রের ক্ষেত্রে চিত্রগুলি খুব দ্রুত এবং নিয়মিতভাবে আপডেট করা যায়। নেক্সট যেটা কোশ্চেন আছে, ভারতে অরণ্য সংরক্ষণের উপায় লেখো। অ্যান্সার দেওয়া দেখো, ভারতে অরণ্য সংরক্ষণের জন্য প্রধান উপায়গুলি হলো বনায়ন ও পুনর্বনায়ন এবং বন উজাড় নিয়ন্ত্রণ এবং বনের আগুন অর্থাৎ দাবানল যেটা হয় সেটা কীভাবে প্রতিরোধ করা যায়। অরণ্য সংরক্ষণের বিভিন্ন উপায় নিচে ব্যাখ্যা করা হয়েছে। বনায়ন ও পুনর্বনায়ন। তারপরে 2 নম্বর পয়েন্টে আছে দেখো বন উজাড় নিয়ন্ত্রণ। 3 নম্বর পয়েন্টে যেটা আছে দেখো বনের আগুন প্রতিরোধ। 4 নম্বর পয়েন্টে যেটা আছে দেখো রোগ নিয়ন্ত্রণ। 5 নম্বরে আইনি ব্যবস্থা, অর্থাৎ বন সংরক্ষণ আইন যেটা আছে তার প্রয়োগের মাধ্যমে। একটু দেখে নেবে ভালো করে। এর অথবা কোশ্চেন যেটা আছে, বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। বায়ুর সঙ্গে হবে না, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে লিখতে বলেছে। যেটা হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হয়, জেট বায়ু ভারতের মাঝ বরাবর যে নিম্নচাপ সৃষ্টি করে তার প্রভাবে মৌসুমি বায়ুটা ভারতে আসে। এর আগমন সময় কখন, উপক্রান্তে জেট বায়ু যত তাড়াতাড়ি উত্তরে সরে যাবে মৌসুমি বায়ু তত তাড়াতাড়ি ভারতে আসে। এটাই হচ্ছে এর মধ্যে সম্পর্ক। আর মৌসুমি বিস্ফোরণ কখন ঘটে, যে বছর জেট বায়ু হঠাৎ উত্তরে সরে সে বছর মৌসুমি বিস্ফোরণ প্রবল হয়। মানে হঠাৎ সরে গেলে হঠাৎ মৌসুমি বায়ু চলে আসে, এবার প্রবল জল বৃষ্টি হয়। প্রবাহ বজায় রাখা, পূবালি জেট জুন থেকে আগস্ট পর্যন্ত সক্রিয় থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহটা বজায় রাখে। আর শক্তির উৎস কি, তিব্বত মালভূমির তাপ সঞ্চালন ও প্রতীপ ঘূর্ণবাত, এর লিন তাপ এই প্রবাহের শক্তির উৎস। অর্থাৎ এই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলাই লিখবে ভালো করে, পয়েন্ট দেখে পড়বে। নিম্নচাপ সৃষ্টি, আগমনী সময়, মৌসুমি বিস্ফোরণ, প্রবাহ বজায় রাখা আর শক্তির উৎস। নেক্সট যেটা আছে অর্থাৎ বিভাগ তে 5.1.1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করতে বলেছে। যেটা 41 পেজে সম্ভবত ছিল এই কোশ্চেনটা। ভি আকৃতির উপত্যকা সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ, একটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত। 2 নম্বরে ক্যানিয়ন সৃষ্টি হয়। 3 নম্বরে জলপ্রপাত সৃষ্টি হয়। এগুলো ছবি দেওয়া ছিল, আগের ভিডিওটা দেখে নেবে 41 পেজের যে ভিডিওটা। 5.1.2 এর যেটা আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। ছবিগুলো ভালো করে আঁকবে আগের কোশ্চেনের। বিশ্ব উষ্ণায়নের প্রধান প্রভাবগুলি হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি। একই কোশ্চেন আগেও ছিল, এটা পড়বে, গুরুত্বপূর্ণ খুব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পয়েন্টগুলো জাস্ট দেখে নাও। জলবায়ু পরিবর্তন
অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে ফার্স্ট পয়েন্ট যেটা আছে যা যা হওয়ার কথা, উচ্চতা বৃদ্ধি পেলে দ্বীপ কোথাও ডুবে যাবে, কোথাও জলস্তর বৃদ্ধি হবে, কোথাও কোনো এলাকা ডুবে যেতে পারে, হিমবাহ। তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন 2 নম্বর পয়েন্টে আছে। আর দেখো 3 নম্বর পয়েন্টে আছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। আরেকটা পয়েন্ট সেরে গেছি, যেটা হচ্ছে জীববৈচিত্র্যের ক্ষতি আছে। পয়েন্টগুলো দেখে নেবে, একটু পড়ে নেবে ভালো করে। 5.1.3 কোয়েশ্চেন যেটা আছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। লেখাটা হয়তো একটু ছোট, তাও একটু ভালো করে দেখবে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু মূলত 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশের ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, পূর্ব ব্রাজিল এবং ক্যারিবীয় অঞ্চলে দেখা যায়। যার বৈশিষ্ট্য হলো ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ অর্থাৎ মৌসুমী বায়ু, সারা বছর উচ্চ তাপমাত্রা এবং গ্রীষ্মে অতিবৃষ্টি ও শীতকালে শুষ্ক ঋতু এই জলবায়ুর প্রধান কারণ। স্থল সমুদ্রের তাপমাত্রার পার্থক্য যা মৌসুমী বায়ু সৃষ্টি করে, ফলে গ্রীষ্মে সাগর থেকে ডাঙায় ও শীতে ডাঙা থেকে সাগরে এই বায়ুপ্রবাহ ঘটে। অর্থাৎ গ্রীষ্মকালে সাগর থেকে স্থলভাগের দিকে, আর শীতকালে ডাঙা অর্থাৎ স্থলভাগ থেকে সাগরের দিকের প্রবাহ ঘটে। এর অবস্থান দেওয়া আছে কোথায় কোথায় দেখা যায় দেখো, এশিয়া, ওশেনিয়া, কোন কোন মহাদেশে, ওশেনিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, এর কোন কোন অঞ্চলে দেখা যায় একটু দেখে নেবে। বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ, উচ্চ স্থির তাপমাত্রা, বর্ষা ঋতুতে কীরকম হয়, শুষ্ক ঋতুতে কীরকম হয়, এই পয়েন্টগুলো দেওয়া আছে, একটু দেখে নেবে। আর উদ্ভিদ ও জীব বৈচিত্র্য, আর প্রধান কারণ যেটা লাস্টের শেষে দেওয়া আছে, স্থল ও সমুদ্রের তাপের পার্থক্য থেকে সৃষ্ট মৌসুমী বায়ু, সিজনাল উইন্ডস। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে 5.1.4 এর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করতে বলেছে। সমুদ্র স্রোতের প্রভাবে কি কি হয় পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নাও। জলবায়ু নিয়ন্ত্রণ ও তাপ বন্টন হয়ে থাকে। 2 নম্বরে আবহাওয়ার উপর প্রভাব ফেলে। 3 নম্বরে হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র পুষ্টি বন্টনের উপর প্রভাব ফেলে। 4 নম্বরে মৎস্য চাষ ও অর্থনীতির উপর কী প্রভাব ফেলে। 5 নম্বরে নাবিক ও বাণিজ্যের উপর কী প্রভাব ফেলে। 6 নম্বরে উপকূলীয় রূপের উপর কী প্রভাব ফেলে। অ্যান্সারগুলো দেওয়া আছে ডিটেলসে, একটু ভালো করে উপর দেখবে। থ্যাংক ইউ। এই পর্যন্ত পুরোটা শেষ হলো। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং এগুলো মন দিয়ে আপাতত পড়ো এখন।